তো কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমরা আজ আলোচনা করব মাত্রা সম্পর্কে, অর্থাৎ ডাইমেনশন সম্পর্কে। তো আমরা অলরেডি ডিসকাস করে নিয়েছি রাশি কাকে বলে, একক কাকে বলে, কেন আমরা রাশি ব্যবহার করব, একক কেন ব্যবহার করব, স্ট্যান্ডার্ড ইউনিট কাকে বলবো। তো এগুলো সম্পর্কে আমরা আলোচনা করে নিয়েছি, যার জন্য আমি একটি আলাদা ভিডিও বানিয়েছি, যার লিঙ্ক নিচে ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। এছাড়া আমি ক্লাস 10 এবং ক্লাস 12-এর জন্য ফিজিক্সের দুটো আলাদা আলাদা প্লে লিস্ট বানিয়েছি, যার লিঙ্কও নিচে ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তো আজকে আমরা আলোচনা করব ডাইমেনশন সম্পর্কে বা মাত্রা সম্পর্কে। চলো শুরু করা যাক। তো আমরা মাত্রা বা ডাইমেনশন সম্পর্কে আমরা যদি জানতে চাই, তাহলে আমরা আগের দিন আলোচনা করেছিলাম কি না, রাশি কাকে বলে এবং একক কাকে বলে। একক দুই ধরনের হয়, একটি ফান্ডামেন্টাল আর একটি কি ডিরাইভড। তো ফান্ডামেন্টালের ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে 7টি ফান্ডামেন্টাল ইউনিট রয়েছে এবং তার সাথে সাথে 2টি সাপ্লিমেন্টারি ইউনিট রয়েছে। এবং আমাদের দেখেছিলাম যে ফান্ডামেন্টাল ইউনিট থেকে ডিরাইভড ইউনিটগুলো তৈরি হয়েছে। তো ডিরাইভড ইউনিটগুলো কিভাবে ফান্ডামেন্টালের উপর নির্ভরশীল, তো সেগুলোকে আমাকে সঠিকভাবে জানার জন্য আমাদের এই মাত্রা বা ডাইমেনশনের প্রয়োজন। কারণ না, আমরা যদি বলি ক্ষেত্রফল বা এরিয়া, তো ক্ষেত্রফল বা এরিয়া কাকে বলে? আমরা জানি কি দৈর্ঘ্য ইনটু প্রস্থ। দৈর্ঘ্য গুণিত প্রস্থ। তো যেহেতু দৈর্ঘ্য এবং প্রস্থ দুটোই লেন্থকে ইন্ডিকেট করছে, তাহলে আমরা বলতে পারি কি না, একে আমরা লিখতে পারি দৈর্ঘ্য গুণিত দৈর্ঘ্য। অর্থাৎ আমরা এখানে ইজিলি বুঝতে পারলাম যে ক্ষেত্রফল দুটো দৈর্ঘ্যের গুণফলের উপর নির্ভরশীল। অর্থাৎ ডাইরেক্টলি আমরা বুঝতে পারছি যে ক্ষেত্রফল একটি ডিরাইভড ইউনিট এবং সেটি কিভাবে ফান্ডামেন্টাল ইউনিটের উপর নির্ভর করে আছে আমরা বুঝতে পারছি। একই রকম যদি আমরা যদি কম্পেয়ার করি, সাপোজ বেগ, ভেলোসিটি। ভেলোসিটি ইকুয়াল টু আমরা জানি কি সরণ বাই সময়। তো সরণ কি বোঝাচ্ছে? সরণ বা ডিসপ্লেসমেন্ট কথার করার অর্থ কি না, এটি একটি লেন্থ কে ইন্ডিকেট করেছে। তো লেন্থ বাই টাইম বা দৈর্ঘ্য বাই সময়। তাহলে এখান থেকে আমরা ইজিলি বুঝতে পারছি যে বেগ একটি ডিরাইভড কোয়ান্টিটি এবং সেটি কিভাবে ওই 7টির মধ্যে, তো 7টি যেগুলো ছিল তার মধ্যে কি ছিল না, দৈর্ঘ্য এবং সময় ছিল। তো তাদের মধ্যে কিভাবে নির্ভর করে আছে আমরা ইজিলি বুঝতে পারছি। কিন্তু আমরা যদি একটা এক্সাম্পল দিই, সাপোজ ধরো ক্ষমতা বা পাওয়ার। তো ক্ষমতা বা পাওয়ার যদি আমরা দেখি কাকে বলে না, কার্য করার হারকে আমরা বলি কি ক্ষমতা। তাহলে পাওয়ার ইকুয়াল টু আমরা বলতে পারি ওয়ার্ক ডান বাই টাইম, বা আমরা বলতে পারি কি কার্য বাই সময়। তো যদি লক্ষ্য করো তাহলে দেখবে যে আগের যে দুটো উদাহরণ দিয়েছিলাম সেখানে কিন্তু আমরা পরিষ্কার বুঝতে পেরেছিলাম যে এই ক্ষেত্রফল এবং বেগ এই দুটো ডিরাইভড ইউনিট, এবং এই ডিরাইভড ইউনিটগুলো বা এই লব্ধ এককগুলো কিভাবে আমাদের প্রাথমিক এককের সঙ্গে সম্পর্কযুক্ত আমরা পরিষ্কার বুঝতে পারছি। কিভাবে সম্পর্কযুক্ত আমরা পরিষ্কার বুঝতে পেরেছি। কিন্তু ক্ষমতা যে আমরা একটি ইউনিট নিলাম, সেটি যখন আমরা চেক করলাম, তো এই ক্ষমতার ক্ষেত্রে দেখছি যে এটি কার উপর নির্ভর করছে না, কার্য বাই সময়, কার্য এবং সময়ের উপর নির্ভর করে আছে। তার মধ্যে আমাদের কাছে সময় সম্পর্কে আইডিয়া ক্লিয়ার যে সময় কি না, সময় একটি ফান্ডামেন্টাল ইউনিট, কিন্তু কার্য আবার ডিরাইভড ইউনিট। তাহলে কার্য যেহেতু ডিরাইভড ইউনিট, সেহেতু ক্ষমতা কিভাবে ওই 7টি এককের উপর নির্ভরশীল সেটি আমরা কোনোভাবে আমরা ক্লিয়ার আইডিয়া করতে পারছি না। একই রকম যদি আমরা ভরবেগ দেখি, ভরবেগ বা লিনিয়ার মোমেন্টাম। ভরবেগ বা লিনিয়ার মোমেন্টাম সমান আমরা বলি কি ভর ইনটু বেগ। তো সেম প্রবলেম দেখো, মাস ইনটু ভেলোসিটি। তো যেহেতু এদের মধ্যে মাসটি আমাদের কি ফান্ডামেন্টাল, কিন্তু ভেলোসিটি কি আবার ডিরাইভড, তার মানে আমাকে ভরবেগ
জানার জন্য বেগ সম্পর্কে কমপ্লিট আইডিয়া থাকা প্রয়োজন এবং বেগ কার কার উপর কিভাবে নির্ভরশীল সেটি আমাদের জানা প্রয়োজন। তো যেহেতু আমাদের ভরবেগ সমান কিভাবে টোটালি এটি ফান্ডামেন্টাল ইউনিটগুলোর উপর কিভাবে নির্ভর করে আছে আমরা এখান থেকে বুঝতে পারছি না, তাই আমাদের এমন কিছুর একটি কনসেপ্ট প্রয়োজন হলো যাতে আমরা যে কোনো একটি কোয়ান্টিটি বা যে কোনো একটি রাশি থেকে আমরা অ্যানালিসিস করে সহজেই বলতে পারি যে ওই যে আমাদের 7টি ফান্ডামেন্টাল ইউনিট রয়েছে তাদের সাথে কিভাবে সম্পর্কযুক্ত, অর্থাৎ কোনোটা দৈর্ঘ্যের স্কয়ারের সাথে সম্পর্কযুক্ত বা কোনোটি আমাদের ভরের সঙ্গে সম্পর্কযুক্ত কিনা বা কোনোটি টাইম ইনভার্সের সঙ্গে সম্পর্কযুক্ত কিনা, কিভাবে সম্পর্কযুক্ত যেন আমরা ইজিলি দেখে বুঝতে পারি। সেই জন্য কি হলো না এই মাত্রার কনসেপ্টটি নিয়ে আসা হয়েছে। তো 1 নম্বরে আমরা লিখলাম দৈর্ঘ্য। তো দৈর্ঘ্যের জন্য মাত্রা হিসাবে ঠিক করা হয়েছে এল কে। আমরা মাত্রাকে এইভাবে লিখব, বড় হাতের ক্যাপিটাল লেটারে লিখব এবং তাকে থার্ড ব্র্যাকেট দিয়ে ইন্ডিকেট করব। ভরের জন্য স্থির করা হয়েছে এম, ক্যাপিটাল এম। সময়ের জন্য স্থির করা হয়েছে ক্যাপিটাল টি। একই রকম আমাদের রয়েছে উষ্ণতা, উষ্ণতার জন্য স্থির করা হয়েছে কে বা ক্যাপিটাল থিটা। তড়িৎ প্রবাহ মাত্রা এর জন্য স্থির করা হয়েছে এ বা আই। পদার্থের পরিমাণ মোল। দীপন প্রাবল্য, এর ক্ষেত্রে স্থির করা হয়েছে জে। তো এই টার্মগুলো ইউজ করা হচ্ছে। তো দৈর্ঘ্য বা এগুলোকে যদি আমরা ইংলিশে যদি লিখি, দৈর্ঘ্যকে আমরা লেংথ বলছি, লেংথ। ভরকে আমরা বলছি মাস, একে বলছি আমরা টাইম। টেম্পারেচার, তড়িৎ প্রবাহ মাত্রা, কারেন্ট, ইলেকট্রিসিটি। পদার্থের পরিমাণ, অ্যামাউন্ট অফ সাবস্টেন্স। দীপন প্রাবল্য, লুমিনোসিটি। এই 7টি যে আমাদের ফান্ডামেন্টাল ইউনিট রয়েছে তার প্রত্যেকটির জন্য একটি মাত্রা স্থির করা হয়েছে। তো আমাদের দুটো সাপ্লিমেন্টারি ইউনিট ছিল, একটি হলো কোণ এবং একটি ঘনকোণ। তো এদের মাত্রা কি হবে, আমরা যদি কোণ লিখি, কোণ বা একে আমরা অ্যাঙ্গেল বলছি। তো অ্যাঙ্গেল সমান কি চাপ বাই ব্যাসার্ধ। তো চাপ একটি দৈর্ঘ্যকে বোঝাচ্ছে, তাহলে চাপ মানে এই ক্ষেত্রে আমরা বৃত্তচাপ বলছি বাই ব্যাসার্ধ, অর্থাৎ আর্ক বাই রেডিয়াস। তো যেহেতু চাপ বা আর্ক বলেছি সেহেতু চাপের আমাদের ডাইমেনশন কি হয় না বৃত্তচাপ একটি দৈর্ঘ্যকে বোঝায়। এর জন্য তাহলে কি আসবে না আমরা এখান থেকে শিখে নিয়েছি, তাহলে দৈর্ঘ্য একটি বোঝাচ্ছে এল এবং রেডিয়াস সেটিও একটি দৈর্ঘ্যকে বোঝাচ্ছে। ব্যাসার্ধ মানে একটা দৈর্ঘ্যকেই বোঝায়, তাহলে এল বাই এল করে দিলে কি আসবে না 1। অর্থাৎ 1 কথার অর্থ যে এর কোনো ডাইমেনশন নেই, অর্থাৎ ডাইমেনশন লেস কোয়ান্টিটি। একই রকম আমরা যদি ঘনকোণের ক্ষেত্রে দেখি, স্টেরিডিয়ান, সরি ঘনকোণকে আমরা বলছি সলিড অ্যাঙ্গেল, ইউনিট স্টেরিডিয়ান, সলিড অ্যাঙ্গেল। এর ক্ষেত্রে আসবে কি এরিয়া বা ক্ষেত্রফল বাই ব্যাসার্ধ স্কয়ার, that is equals to L square by L square।
দ্যাট ইজ ইকুয়াল টু 1। এর ক্ষেত্রে 1 এসছে, তার মানে যেগুলো 1 আসবে সেগুলোকে বলছি আমরা ডাইমেনশনলেস কোয়ান্টিটি, অর্থাৎ এদের কোনো মাত্রা নেই বা মাত্রাহীন রাশি। মাত্রাহীন কথার অর্থ কিন্তু মাত্রা তার শূন্য না, মাত্রাহীন কথার অর্থ তার মাত্রা 1, এটা মনে রাখতে হবে। তো এখান থেকে আমরা ইজিলি আমরা দেখে নিলাম যে সাতটির মাত্রা কি হচ্ছে এবং কোণ এবং ঘনকোণের মাত্রা নেই, কিন্তু এদের কিন্তু কোণের কিন্তু এবং ঘনকোণের ইউনিট রয়েছে, অর্থাৎ একক আছে মাত্রা নেই এরকম রাশির উদাহরণ কি হবে, কোণ হবে এবং ঘনকোণ হবে। কারণ কোণের কি আছে না একক রয়েছে, কি না রেডিয়ান, কিন্তু মাত্রা নেই। ঘনকোণেরও একই রকম একক রয়েছে স্টেরিডিয়ান, কিন্তু এর কোনো মাত্রা নেই। তো এখান থেকে আমরা মাত্রাগুলো বুঝলাম এবং আমরা কিভাবে একটি একক থেকে অন্য এককে আমরা ট্রান্সফার করব, মানে অর্থাৎ আমাদের লব্ধ এককের ক্ষেত্রে আমরা কিভাবে যে অসুবিধাটি হয়েছিল সেই অসুবিধাটি আমরা কিভাবে এখানে দূরীভূত করব তার যদি একটু एग्जांपल দেখি। তো ফার্স্ট আমাদের 1 নম্বর ক্ষেত্রফল। ক্ষেত্রফলের ক্ষেত্রে কোনো অসুবিধাই ছিল না, তবুও আমরা যদি দেখি ক্ষেত্রফলের তাহলে মাত্রা কি হবে, ক্ষেত্রফলের ক্ষেত্রে মাত্রা হবে কি না ক্ষেত্রফল সমান বললাম কি দৈর্ঘ্য গুণিত প্রস্থ, তাহলে দৈর্ঘ্য মানে তাকে l দিয়ে ডিনোট করতে পারি, প্রস্থ মানে কি তাকেও আমরা l দিয়ে ডিনোট করতে পারি। তাহলে আমাদের এর মাত্রা কি আসবে ক্ষেত্রফলের l স্কয়ার। আমরা যদি আয়তন দেখি, আয়তনের কি হবে, আয়তনের ক্ষেত্রে কি ঘটবে, আয়তন সমান কি দৈর্ঘ্য গুণিত প্রস্থ গুণিত উচ্চতা। তাহলে দৈর্ঘ্যের জন্য আসবে l, প্রস্থের জন্য আসবে l এবং উচ্চতার জন্য আসবে কত l। তার মানে দৈর্ঘ্য গুণিত প্রস্থ ইনটু উচ্চতা মানে কত, তার মাত্রা আসবে কি l কিউব। আমরা যদি ঘনত্ব দেখি, ঘনত্ব সমান কি আমরা বলতে পারি, তো ক্ষেত্রফল অর্থাৎ এরিয়া, আয়তন কথার অর্থ ভলিউম, তো ঘনত্ব সমান আমরা বলতে পারি কি এরিয়া পার ভলিউম, সরি এরিয়া নয় মাস পার ভলিউম, মাস পার ভলিউম, ভর বাই আয়তন। তো ভর বাই আয়তন যেহেতু সেহেতু এক্ষেত্রে আমরা একটি অসুবিধার সৃষ্টি হতো যদি এখানে আমাদের মাত্রা না থাকতো, তাহলে কি হতো মাস পার ভলিউম, তার মানে ভরটি আমরা জানি মৌলিক রাশি বা প্রাথমিক একক দিয়ে তৈরি। তো সেক্ষেত্রে আমাদের ভলিউমের ক্ষেত্রে আমাদের অসুবিধা হতো, কারণ ভলিউমটা কি একটি লব্ধ একক। তাহলে যেহেতু লব্ধ একক তার মানে কি এক্ষেত্রে আমরা বুঝতে পারতাম না যে এই প্রাথমিক যে এককগুলি রয়েছে বা প্রাথমিক যে রাশিগুলি রয়েছে তার সঙ্গে কি সম্পর্ক রয়েছে। তো এখান থেকে যদি আমরা লিখি তাহলে লিখতে পারি কি মাসের ক্ষেত্রে আমরা লিখতে পারি কত m এবং ভলিউমের ক্ষেত্রে লিখতে পারি কি l কিউব। তাহলে এখন কিন্তু আমাদের আর অসুবিধা হচ্ছে না, m l কিউব উপরে উঠলে টু দি পাওয়ার -3, তাহলে আসবে কত ml টু দি পাওয়ার -3। তাহলে আমাদের যে সমস্যাটি হয়েছিল সেই সমস্যাটি মিটে গেল, কারণ ঘনত্ব থেকে আমরা এই রিলেশনটা দেখলেই আমরা বুঝে যাব যে ঘনত্ব কিভাবে প্রাথমিক এককের উপর নির্ভরশীল। আমরা তাহলে দেখে বুঝলাম কি না যেগুলো রয়েছে তার মধ্যে কার কার উপর নির্ভরশীল, না যেগুলো রয়েছে তার মধ্যে প্রথম দুজনের উপর নির্ভরশীল, দৈর্ঘ্যের উপর এবং ভরের উপর। কিন্তু প্রাথমিকভাবে যদি ঘনত্ব ভাবতাম যে সবসময় ঘনত্ব সমান কি ভর বাই আয়তন, তার মানে দৈর্ঘ্যের উপর কিভাবে নির্ভর করবে, সেরকম ভাবে কেউ যদি কারো চিন্তা ভাবনা না থাকে বা কেউ যদি বুঝতে না পারে আয়তন জিনিসটা কি, তাহলে সেক্ষেত্রে তার বুঝতে অসুবিধা হবে। কিন্তু এক্ষেত্রে আমরা কিন্তু ইজিলি কিন্তু আমরা বলে দিতে পারবো এই রিলেশনটা দেখেই যে কিভাবে আমাদের দৈর্ঘ্যের সঙ্গে সম্পর্কযুক্ত রয়েছে। এরপর আমরা যদি দেখি বল অর্থাৎ ফোর্স, তো ছোটবেলা থেকে আমরা পড়েছিলাম ফোর্স বল সমান কত হয়, F ইকুয়ালস টু কত হয় m ইনটু a, নিউটনের গতিসূত্র F ইকুয়াল টু m ইনটু a, এটি আমরা ছোটবেলা থেকে পড়ে এসেছি। অর্থাৎ ফোর্স সমান মাস ইনটু অ্যাক্সেলারেশন, তো এইটি আমরা পড়েছি। তাহলে এখান থেকে আমাদের সমস্যা কি না, আমাদের সমস্যা a নিয়ে অ্যাক্সেলারেশন সম্পর্কে। তাহলে অ্যাক্সেলারেশন আমি জানি না, m টি জানি, m হচ্ছে আমাদের প্রাথমিক একক, তো m এর ডাইমেনশন কত m আমরা জানি, m এর ডাইমেনশন কত হয়, ভরের ডাইমেনশন ক্যাপিটাল M, কিন্তু a আমাদের জানি না। তাহলে a যেহেতু লব্ধ একক, তাহলে আমাদের যদি মাত্রা না থাকতো তাহলে প্রাথমিকের সঙ্গে কিভাবে সম্পর্কযুক্ত আমরা বুঝতে পারতাম না, কিন্তু এখন আমরা ইজিলি আমরা বুঝতে পারবো, অর্থাৎ ক্যালকুলেশন করতে পারবো। তাহলে কিভাবে ক্যালকুলেশন করব না, প্রথমত আমাদের a জানতে হবে, তাহলে ত্বরণ জানতে গেলে নিশ্চয়ই বেগ জানতে হবে। তো বেগ সমান কি হয়, বেগ সমান হয় কি সরণ বাই সময়। তো সরণ একটি দৈর্ঘ্যকে ইন্ডিকেট করছে, সময় কি টাইম l
টি, তাহলে একে যদি আমরা পুট করে দিই তাহলে আসবে কি এল টি টু দি পাওয়ার মাইনাস 1। আবার ত্বরণ কাকে বলবো? ত্বরণ সমান কি বেগের পরিবর্তন বাই সময়, বেগের পরিবর্তন বাই সময়। তো বেগের পরিবর্তন বাই সময় বা একে আমরা বলি কি চেঞ্জ ইন ভেলোসিটি বাই টাইম। তাহলে আগে মনে করো চেঞ্জ ইন ভেলোসিটি অর্থাৎ প্রাথমিক আগে বেগ ছিল ধরে নিলাম u1, তো চেঞ্জ হয়ে গেছে u2, তাহলে দুটো বেগ যদি আমরা বিয়োগ করি তাহলে কি পেয়ে যাবো চেঞ্জ ইন ভেলোসিটি অর্থাৎ কতটা পরিমাণ বেগের পরিবর্তন হয়েছে বাই কি টাইম। আচ্ছা আমরা যদি একটি বেগ থেকে আরেকটি বেগ বিয়োগ করি, যেমন মনে করো প্রথমে বেগ ছিল 30 কিলোমিটার পার আওয়ার, সেখান থেকে বেগ হয়ে গেছে 60 কিলোমিটার পার আওয়ার, তাহলে 60 কিলোমিটার আওয়ার মাইনাস 30 কিলোমিটার পার আওয়ার যদি বিয়োগ করি তাহলে দুটো বেগ বিয়োগ করলে কি আসবে একটি বেগই বোঝাবে, তার মান যাই হোক না কেন, তার মানে দুটো বেগ যদি বিয়োগ করি সেটি অবশ্যই একটি বেগই বোঝাবে। তাহলে আবার ঠিক ভেলোসিটির ডাইমেনশন বসবে বাই টাইম। তো ভেলোসিটির ক্ষেত্রে আমরা এক্ষুনি বের করেছি কত lt টু দি পাওয়ার মাইনাস 1 হয়, তো lt টু দি পাওয়ার মাইনাস 1 বাই কত টাইমের ক্ষেত্রে কি t, তাহলে আমরা যদি বসিয়ে দিই তাহলে আসবে কি lt টু দি পাওয়ার মাইনাস 2। এটি আমাদের কি না ত্বরণ। তো ফোর্সের ক্ষেত্রে কি হবে বলের ক্ষেত্রে, তাহলে আমরা বসিয়ে দেব m এর ক্ষেত্রে তো আমরা জেনে গেছি কত হয় m, তো বসিয়ে দিলাম। এর ক্ষেত্রে কি হয় lt টু দি পাওয়ার মাইনাস 2 বসিয়ে দিলাম, তাহলে হবে কি m l t টু দি পাওয়ার মাইনাস 2। তাহলে m l t টু দি পাওয়ার মাইনাস 2 আমরা পেয়ে গেলাম। এখান থেকে আমরা আর কি কি আমরা বের করতে পারি, আমরা আধান বের করতে পারবো। আধানের মাত্রা কি হবে, আধান বা আমরা যাকে বলছি চার্জ। তো তড়িৎ প্রবাহ মাত্রা সমান হয় কি না প্রতি একক সময়ে যতটা পরিমাণ আধান কোনো একটি প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে পাস করে তাকে আমরা বলি কি না তার তড়িৎ প্রবাহ মাত্রা। তাহলে তড়িৎ প্রবাহ মাত্রা সমান কত হয় না তড়িৎ প্রবাহ মাত্রা সমান প্রতি একক সময়ে যতটা পরিমাণ আধান পাস করবে, তার মানে আধান বাই সময়। তো এখান থেকে আধান সমান কি পাবো তড়িৎ প্রবাহ মাত্রা গুণিত সময়, তাহলে আধান সমান আসবে কি তড়িৎ প্রবাহ মাত্রা মানে কারেন্ট ইলেকট্রিসিটি ইনটু টাইম। তাহলে কারেন্ট ইলেকট্রিসিটির ক্ষেত্রে কি হয় মাত্রা আমরা a অথবা i হিসাবে ইউজ করতে পারি, তাহলে i ইনটু t। তাহলে আমাদের ইউনিট কি হবে না আধানের ইউনিট আমাদের কুলম হয়, এবং যদি মাত্রা দেখি মাত্রা কত হয় না i ইনটু t। তো এরপরে যদি দেখি এরপরে আমাদের জানা রয়েছে বলতে ওয়ার্ক ডান বা কৃতকার্য। কার্য সমান কত হয় কোন বস্তুর উপর বল প্রয়োগ করলে বলের যদি সরণ হয় বল ও সরণের গুণফলকে বলি আমরা কৃতকার্য। এইভাবে আমরা সহজভাবে জানি। তাহলে বল সরণ এদের গুণফল, তো বল আমরা বের করে নিয়েছি m l t টু দি পাওয়ার মাইনাস 2 into displacement n, that is equal to আসবে কত m l স্কয়ার t টু দি পাওয়ার মাইনাস 2। এটি আমাদের কি কৃতকার্য। তো পাওয়ার কি ক্ষমতা, তো ক্ষমতার ক্ষেত্রে আমরা প্রথমে যখন एग्जांपल দেখিয়েছিলাম যে ক্ষমতার ক্ষেত্রে একটি প্রবলেম দেখা যাচ্ছিল, বলেছিলাম যে এখানে আমাদের মাত্রা বের করতে অর্থাৎ মাত্রা না যখন মাত্রা পড়ানোর আগে যখন আমরা एग्जांपल দিয়েছিলাম বলছিলাম যে ক্ষমতার ক্ষেত্রে রিলেশন বের করতে অসুবিধা হচ্ছে, কারণ কি ক্ষমতা কিন্তু একটি মূল একক একটি লব্ধ একক দিয়ে তৈরি। তো ক্ষমতা ইকুয়ালস টু বা পাওয়ার ইকুয়ালস টু আমরা বলতে পারি কি work done by time। तो work done that is equal to কি ml square t to the power minus 2 by time কে আমরা t দিয়ে ইন্ডিকেট করতে পারি, that is equal to আসবে ml square t to the power minus 3। তাহলে এটিকে বলছি কি আমাদের ক্ষমতা, that is work done per time, তার মাত্রা এলো কত ml square t to the power minus। তাহলে দেখো আমাদের যে প্রবলেমটি ছিল ক্ষমতার ক্ষেত্রে আমরা যখন উদাহরণ দিচ্ছিলাম সেখানে আমরা বুঝতে পারছিলাম না যে
আমাদের টাইমটা মূল একক এবং ওয়ার্ক ডানটা যেহেতু লব্ধ একক ছিল আমাদের বুঝতে অসুবিধা হচ্ছিল কিভাবে প্রাথমিক এককগুলোর সঙ্গে সম্পর্কযুক্ত, কিন্তু এটি দেখলেই আমরা বুঝতে পারবো যে এটি কোন কোন তিনটি, না এই প্রথমের তিনটি অর্থাৎ ভর, দৈর্ঘ্য এবং সময়ের সঙ্গে সম্পর্কযুক্ত এবং কিভাবে সম্পর্কযুক্ত সেটি আমরা ইজিলি বের করে নিতে পারি। এরপর আমরা দেখব যে কোনো মাত্রা বিশ্লেষণ পদ্ধতির সাহায্যে আমরা মেইনলি কোনো একটি ইকুয়েশন কিভাবে ঠিক আছে না ভুল আছে আমরা আইডেন্টিফাই করতে পারি। তো কিভাবে ঠিক আছে বা ভুল আছে সেটা আইডেন্টিফাই করার জন্য যেমন আমরা বললাম যে থিটা বা যেটাকে আমরা বলছি অ্যাঙ্গেল বা কোণ, এটি কি ডাইমেনশনলেস, অর্থাৎ এর ডাইমেনশন আমরা কত ধরি 1, বা আমরা যদি ঘন কোণ যদি ধরি সলিড অ্যাঙ্গেল, এর ডাইমেনশন আমরা কত ধরি, ডাইমেনশনলেস যেহেতু 1। ঠিক একই রকম ভাবে যে কোনো যদি কনস্ট্যান্ট হয়, যে কোনো কনস্ট্যান্ট কোয়ান্টিটি যদি হয় তাহলে তার ডাইমেনশন আমাদের কি ধরবো না সবসময় 1 হয়। অর্থাৎ যে কোনো সংখ্যা 2, 4, 6, 8 যে কোনো প্লেন নাম্বার যদি হয় বা পাই, তো এই যে ভ্যালুগুলো বা ই এই ভ্যালুগুলোকে আমরা কত হবে, এদের ডাইমেনশন কত ধরবো না আমরা 1। আর আমাদের ক্যালকুলেশন করার জন্য আমরা কি বলতে পারি না ই টু দি পাওয়ার যদি মাথায় যাই থাক না কেন তো এটার ডাইমেনশন কত হবে সব সময় 1। মাথায় যে কোনো কিছু থাকতে পারে, আচ্ছা মাথায় যে কোনো কিছু থাকতে পারে বলতে এখানে ই টু দি পাওয়ার x রয়েছে, তো ই টু দি পাওয়ার x মানে x এর ডাইমেনশন অবশ্য কত হবে, অবশ্যই আমাদের 1 হতে হবে। অর্থাৎ ই টু দি পাওয়ার এর মাথার উপরে বা পাওয়ারে কোনো কিছু মাত্রাযুক্ত রাশি থাকতে পারবে না। একই রকম সাইন, তো সাইন x এটার ডাইমেনশন কত হবে 1। তার কারণ হচ্ছে না x মানে কি এখানে সাইনের আমরা কি বসি, এখানে কোনো অ্যাঙ্গেল বসানো হয় জেনারেলি বা ফেজ বসানো হয়, তো থিটা আমরা এখানে বসানো হয় x থিটা, তো এর ডাইমেনশন কি 1। এবং সাইন নি বা কস নি যে কোনো কিছু যদি আমরা নিয়ে থাকি তো এগুলোর প্রত্যেকটি ডাইমেনশন আমরা কত ধরবো 1 ধরবো, 1 ধরে আমাদের ক্যালকুলেশন করতে হবে। তো এবারে আমরা তাহলে চেক করে দেখব যে কোনো একটি যদি রাশি থাকে তাহলে বা কোনো একটি যদি ইকুয়েশন থাকে তো সেই কোনো একটি ইকুয়েশন ঠিক না ভুল সেটা আমরা চেক করব। যেমন s ইকুয়ালস টু দেওয়া আছে u প্লাস হাফ a t, এই ইকুয়েশনটি ঠিক না ঠিক নয়, তো এটি আমাদের চেক করতে হবে। তো কিভাবে আমরা চেক করব না সব সময় আমাদের মনে রাখতে হবে যে যোগফল বা বিয়োগফল, যোগ এবং বিয়োগ এই দুটোর ক্ষেত্রে অবশ্যই সমজাতীয় রাশি সব সময় কি হয় যোগ হয় এবং বিয়োগ হয়। যেমন কোনো একটি বস্তুর দৈর্ঘ্য যদি 50 মিটার হয় সেখান থেকে যদি আমরা 20 মিটার কেটে নিই তাহলে আমরা পাবো কি 30 মিটার, অর্থাৎ 50 মিটার থেকে আমরা 20 মিটার বিয়োগ করতে পারি, অর্থাৎ মিটার থেকে মিটার বিয়োগ করতে পারি, আমরা যেটা পাবো সেটাও কি মিটারে পাবো বা সেন্টিমিটারে পাবো। অর্থাৎ আমরা কি পাবো না যদি দৈর্ঘ্য থেকে আমরা দৈর্ঘ্য বিয়োগ করতে পারি, আমরা কখনো বলতে পারি না যে 10 ঘন্টা সময় থেকে আমরা 3 মিটার বিয়োগ করতে পারবো না। অর্থাৎ যোগের ক্ষেত্রেও একই জিনিস, আমাদের কাছে কারো কাছে 10 টাকা আছে তাকে যদি 20 টাকা দিয়ে দেওয়া হয় তার কাছে 30 টাকা হবে, অর্থাৎ টাকার সঙ্গে সবসময় টাকা যোগ করলে টাকা। একই রকম অর্থাৎ সমজাতীয় যদি কোয়ান্টিটি হয় তাহলে সেগুলোই শুধুমাত্র যোগ হবে। তো সমজাতীয় কোয়ান্টিটি আমরা বুঝবো কি করে না আমরা ডাইমেনশন চেক করব, কারণ অ্যাকচুয়ালি যখন আমরা একটি লব্ধ একক তৈরি হচ্ছে তখন কি বিভিন্ন ধরনের মূল একক থেকে লব্ধ একক তৈরি হয়, তো বিভিন্ন মৌলিক একক কিভাবে মিক্সচার হয়ে কিভাবে মিক্স হয়ে একটি লব্ধ একক তৈরি হচ্ছে সেটা তো বাইরে থেকে বোঝা সম্ভব নয়। তাহলে আমরা বুঝবো কি করে না যদি a প্লাস b সমান যদি c প্লাস d হয় তাহলে অবশ্যই a এর যা ডাইমেনশন হবে এর ডাইমেনশন যা হবে b এর ডাইমেনশনও কি হবে সেম ডাইমেনশন হবে, c এর ডাইমেনশনও সেম হবে এবং d এর ডাইমেনশনও কত হবে সেম হবে। কারণ কি তবেই এই ইকুয়েশনটি ঠিক। যদি এর মধ্যে কোনো একটি ডাইমেনশন যদি এদের কারোর সাথে ম্যাচ না করে
তাহলে বলবো কি না সেই ইকুয়েশনটি ভুল। বা যোগ না থেকে যদি কোনো একটি বিয়োগ থাকতো তার ক্ষেত্রেও সেম জিনিস প্রযোজ্য। তার মানে আমরা কোনো একটা ইকুয়েশনকে আমরা চেক করতে পারবো সেটি ঠিক না ভুল কিভাবে না, তার ডাইমেনশন অ্যানালিসিস করে। তাহলে ফার্স্ট আমরা এই যে ইকুয়েশনটি আছে যদি ডাইমেনশন অ্যানালিসিস করি s u + ½ at, তো s কি দৈর্ঘ্য, তো s যেহেতু সরণ তো আমরা একে দৈর্ঘ্য দিয়ে আমরা ডিনোট করতে পারি। তো সরণের ক্ষেত্রে দৈর্ঘ্যের আমাদের মাত্রা l আমরা ইউজ করলাম, u মানে এই ক্ষেত্রে আমরা ব্যবহার করতে চলেছি বেগ। তো যেহেতু বেগ বলেছি সেহেতু u আসবে কি l t⁻⁻1। আচ্ছা, তাহলে আমরা যদি পরপর বসাই a + b = c + d বা এই ধরনের আকারে যদি লিখি, তাহলে সবার প্রথমে s এর মাত্রা, u এর মাত্রা, হাফ এটি অর্থাৎ এইটির মাত্রা, এটির মাত্রা এবং এটির মাত্রা প্রত্যেকটির মাত্রা সমান হওয়া প্রয়োজন। যেহেতু এর মাত্রার সঙ্গে এর মাত্রা ম্যাচ হচ্ছে না, অর্থাৎ s এর মাত্রা l এবং u এর মাত্রা l t⁻⁻1, সেহেতু এই ইকুয়েশনটি ভুল রয়েছে, এটি ভুল আছে। একই রকম যদি আমাদের চেক করতে বলে যে একটি সমীকরণ দিয়ে দেওয়া আছে যে এখানে t = 2π √L/g, এই ইকুয়েশনটি রয়েছে, এটি কি ঠিক না ভুল? তো এটি ঠিক না ভুল কিভাবে বুঝবো না, প্রথমত আমরা t অর্থাৎ এক্ষেত্রে বলা আছে টাইম পিরিয়ড, 2π √L/g, L কথার অর্থ দৈর্ঘ্য, g কথার অর্থ অভিকর্ষজ ত্বরণ। তাহলে t এর মাত্রা কি হবে না, t মানে সময়, সময়ের মাত্রা কত হবে t। আচ্ছা, এবার আমাদের বাম পক্ষের তাহলে মাত্রা পেয়ে গেলাম t, তাহলে ডান পক্ষের মাত্রা কি হবে, একই রকম t আসতে হবে। যদি t আসে তাহলে আমরা বুঝবো ঠিক আছে। তাহলে আমরা LHS যদি দেখি, LHS এর মাত্রা আমরা দেখলাম ঠিক আছে। এই ক্ষেত্রে কিন্তু একটা জিনিস, শুধু LHS সমান RHS নয়, প্রত্যেকটা টার্ম চেক করতে হবে। আমি এখানে LH = RHS কেন করতে যাচ্ছি না, এই ক্ষেত্রে মাত্র দুটো টার্ম রয়েছে, বাম দিকে একটা টার্ম রয়েছে, ডান দিকে একটা টার্ম রয়েছে। আমরা বলেছি যোগের ক্ষেত্রে চেক করব, গুণ বা ভাগের ক্ষেত্রে নয়। তার মানে এখানে একটি টার্ম, এখানে 2π এর সঙ্গে √L/g গুণ আকারে রয়েছে, তার মানে 2π √L/g পুরোটা একটা টার্ম। এটা কখনোই 2π একটা আলাদা টার্ম, √L/g একটা আলাদা টার্ম, এইভাবে কোনো ভাবার কোনো যুক্তি নেই। অর্থাৎ আমাদেরকে পুরোটা একটা ধরেই আমাদেরকে ক্যালকুলেশন করতে হবে। তাহলে আমাদের যদি এই দিকের অংশটা যদি আমরা ক্যালকুলেশন করি, এর মাত্রা কি হবে, 2π √L/g এর মাত্রা কি হবে, আমরা বলেছিলাম কি যে কোনো কনস্ট্যান্টের মাত্রা কত হবে 1, তাহলে 2π এর মাত্রা কত হবে 1। আচ্ছা, এবার আমরা রুট বসিয়ে দিলাম, l মানে কি দৈর্ঘ্য, দৈর্ঘ্যের মাত্রা কি হবে l। আচ্ছা, g মানে কি অভিকর্ষীয় ত্বরণ, অভিকর্ষীয় ত্বরণ হোক বা অভিকেন্দ্র ত্বরণ হোক, অপকেন্দ্র ত্বরণ হোক, যাই ত্বরণ হোক না কেন, যে কোনো ত্বরণের মাত্রাই কি হবে, আমরা যে একটু আগে ত্বরণের মাত্রা বের করেছিলাম যে ত্বরণের মাত্রা কি হয় না l t⁻⁻2 এর সঙ্গে সমান। তাহলে আমরা বসিয়ে দেব, তাহলে যদি বসিয়ে দিই তাহলে আসবে কত, l t⁻⁻2। আমরা l যদি কেটে যায়, t⁻⁻2 উপরে যদি ওঠে তাহলে হবে কত, t²। তাহলে এর যদি রুট করি তাহলে আসবে কত, t। অর্থাৎ আমরা যদি দেখি ডান পক্ষ এবং বাম পক্ষ দুটো সাইডেরই মাত্রা কি হয়ে যাচ্ছে, সমান, দুটোরই t আসছে। তার মানে আমরা বলতে পারি কি এই যে ইকুয়েশনটি রয়েছে এই ইকুয়েশনটি ঠিক আছে। একটি সমীকরণ দেওয়া রয়েছে m = m0/√1 - v²/c। তো এই সমীকরণটি ঠিক না ভুল, এটি আমাকে চেক করতে বলেছে না। বলা আছে m ভর এবং m0 একটি ভরকে বোঝাচ্ছে। তাহলে এই ইকুয়েশনটি ঠিক না ভুল আমরা বুঝবো কি করে না, আমাদের এখানে তাহলে কটা টার্ম রয়েছে না, যোগ আকারে আমরা যদি লক্ষ্য করি তাহলে যোগ বা বিয়োগ আকারে রয়েছে মাত্র দুটি টার্ম, একটি হলো m এবং আরেকটি হলো কি না দুটি মাত্র টার্ম রয়েছে, এই একটি টার্ম এবং এই একটি টার্ম, কারণ আর কোনো যোগ বা বিয়োগ আকারে এদিকে কোনো টার্ম নেই। তাহলে ফার্স্ট যে টার্মটি রয়েছে তার মাত্রা কত হবে না m, আর আরেকটি যে টার্ম রয়েছে তার মাত্রা কত হবে আমরা বের করব, m0/√1 - v²/c। তাহলে ফার্স্ট m0 এর মাত্রা আমরা যদি ক্যালকুলেশন করি, m0 এর মাত্রা আমরা অলরেডি জানি, m0 এর মাত্রা কত হবে না, বসিয়ে দিলাম m/√1 মাইনাস, আচ্ছা 1 এর মাত্রা কত হবে, 1 ই হবে। আচ্ছা v²/c, v এর মাত্রা কত হবে না l, v মানে বেগ, বেগের মাত্রা কত হয় l t⁻⁻1। তাহলে l t⁻⁻1 আমরা বসিয়ে দিলাম, তার আমরা স্কয়ার করলাম বাই c। c অর্থাৎ এই ক্ষেত্রে বলা রয়েছে c হলো আলোর গতিবেগ।
তাহলে আলোর গতিবেগ যেহেতু এটিও আমরা আলো হোক, বাতাস হোক, শব্দ হোক, যাই হোক না কেন যে কোনো কিছুরই গতিবেগের মাত্রা কি হবে না l t টু দি পাওয়ার -1। তাহলে আমরা এখানে বসিয়ে দিতে পারি দ্যাট ইজ l t টু দি পাওয়ার -1। তাহলে এখান থেকে আমাদের আসবে কি m বাই রুট আন্ডার 1 মাইনাস l t টু দি পাওয়ার -1। তো আমরা এই যদি ইকুয়েশনটা লক্ষ্য করি একটি স্কয়ার এখানে 1 এর সঙ্গে কেটে গিয়ে শুধু l টু দি পাওয়ার -1 হয়েছে, তাহলে এটি কি ঠিক আছে? আমরা যদি নিচের পোরশনটি লক্ষ্য করি তাহলে নিচের পোরশনটিতে ভুল রয়েছে। কেন না? তার কারণ হচ্ছে এটি মাত্রা নেই, অর্থাৎ মাত্রা বিহীন। তো মাত্রা যেহেতু বিহীন সেহেতু কি রয়েছে না আমরা জানি কি নিচের অংশটাকে যদি আমরা একটা ইকুয়েশনের মতো চেক করি তাহলে সেক্ষেত্রে নিচের অংশটি ভুল রয়েছে। কারণ কি নিচের অংশটি যদি লক্ষ্য করি এখানে 1 রয়েছে এবং l t টু দি পাওয়ার -1 রয়েছে। অর্থাৎ আমরা যখন চেক করব তার মানে সেক্ষেত্রে কিন্তু এই দুটো টার্ম আমরা চেক করছি, আবার এই টার্মটা যখন চেক করব তখন এই টার্মের মধ্যে কোথায় কোথায় আমাদের দেখতে হবে কোথায় কোথায় আমাদের যোগ বা বিয়োগ আকারে রয়েছে। যেখানেই যোগ বা বিয়োগ আকারে থাকবে তাহলে সেখানে প্রত্যেকটি টার্মকে আমাদের চেক করতে হবে। যেমন এখানে আমাদের যোগ আকারে রয়েছে কি এই দুটো টার্ম, তো যোগ নয় বিয়োগ আকারে রয়েছে। তাহলে এই দুটো টার্মে যদি দেখি একটি মাত্রাবিহীন রাশি থেকে একটি মাত্রাযুক্ত রাশি কখনোই বিয়োগ হতে পারে না। তাহলে যেহেতু বিয়োগ হতে পারে না সেহেতু আমরা বলতে পারি কি না এই যে ইকুয়েশনটি রয়েছে এটি ভুল, এটি হওয়ার সম্ভব না। বলা রয়েছে একটি ইকুয়েশন v ইকুয়ালস টু a প্লাস bt প্লাস c বাই d প্লাস t এই আকারে রয়েছে। এখান থেকে বের করতে বলেছে কি না আগে যেমন আমরা কি করলাম ক্যালকুলেশন করলাম যে কোন একটা ইকুয়েশন ঠিক আছে না ভুল আছে। এবার আমাদের ক্যালকুলেশন করতে বলেছে যে আমাদের যে ইকুয়েশনটি দেওয়া রয়েছে সেটিকে ধরে নাও ঠিক আছে, এটিকে যেটি দেওয়া রয়েছে এটি ঠিক আছে ধরে নাও। ঠিক আছে ধরে নিয়ে আমাদের যে কিছু কিছু আননোন কোয়ান্টিটি রয়েছে সেগুলো নির্ণয় করতে বলেছে। তো এখানে বলে দেওয়া আছে প্রশ্নে যে এই যে সমীকরণটি আছে এটাকে তুমি ঠিক হিসাবে ধরে নাও, দিয়ে এর মাত্রা বের করো। এর মাত্রা কি হবে, b এর মাত্রা কি হবে, c এর মাত্রা কি হবে এবং d এর মাত্রা কি হবে। এখানে যে দুটি টার্ম রয়েছে অর্থাৎ v আর t তার মধ্যে বলে দেওয়া আছে v ভেলোসিটিকে ইন্ডিকেট করছে অর্থাৎ বেগকে ইন্ডিকেট করছে এবং t অর্থাৎ টাইমকে ইন্ডিকেট করছে। তো বেগ এবং সময়কে v এবং t ইন্ডিকেট করছে। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করে বলো যে মাত্রা কি হবে a b c d। তো আমরা জানি কি না প্রথম যখন চেক করব যেহেতু ইকুয়েশন ঠিক আছে তার মানে কি হবে প্রত্যেকটি টার্মের যেহেতু যোগ আকারে রয়েছে প্রত্যেকটি টার্মের মাত্রা কি হবে একই হবে। তাহলে v এর মাত্রা কত হয় আমরা জানি v এর মাত্রা হয় l t টু দি পাওয়ার -1। তাহলে এর মাত্রা কি, এই ক্ষেত্রে কিন্তু a ত্বরণ না কারণ এর মাত্রা বের করতে বলেছে। তাহলে এর মাত্রা আমাদের বের করতে বলেছে তার মানে যেহেতু যোগ আকারে রয়েছে তার মানে v এর মাত্রা যা হবে এর মাত্রাও তা হবে, bt এর মাত্রাও তা হবে এবং c বাই d প্লাস t এর মাত্রাও একই হবে। অর্থাৎ v এর মাত্রার সঙ্গে এর মাত্রা সমান হবে। তাহলে এর মাত্রাও কত হবে না l t টু দি পাওয়ার -1 আমরা পেয়ে গেলাম। আচ্ছা যোগ আকারে যেহেতু রয়েছে তার মানে পুরো এই bt টার্মটা যেটা রয়েছে তার মাত্রাও v এর সঙ্গে সমান হবে। তার মানে bt যে টার্মটা রয়েছে তার মাত্রা কত হবে l t টু দি পাওয়ার -1। তাহলে এখান থেকে b এর মাত্রা b ইনটু t এর মাত্রা t, তাহলে সেখান থেকে আসবে কি l t টু দি পাওয়ার -1। তো এখান থেকে আমরা বলতে পারি b এর মাত্রা আসবে কি l t টু দি পাওয়ার -2। অর্থাৎ আমরা b এর মাত্রা এখান থেকে পেয়ে গেলাম। তাহলে আমাদের আননোন যেগুলো বের করতে বলেছিল তার মধ্যে এর মাত্রা আমরা পেয়ে গেছি, b এর মাত্রা পেয়ে গেছি। এবার আমাদের c আর d এর মাত্রা বের করতে হবে। তো দেখো c আর d এর মাত্রা যদি বের করতে হয় তাহলে কি আমাদের এই পুরো যে টার্মটা রয়েছে তাহলে পুরো টার্মটার সঙ্গে v এর মাত্রা একই হতে হবে কারণ যোগ আকারে পড়ে রয়েছে। তাহলে নিশ্চয়ই c বাই d প্লাস t এটির মাত্রা কি হবে না v এর মাত্রার সঙ্গে সমান হবে, দ্যাট ইজ ইকুয়াল টু l t টু দি পাওয়ার -1 এর সঙ্গে সমান হবে। তো এখানে সমস্যা কি হচ্ছে না এটি যদি আমরা লক্ষ্য করি পুরোটা কিন্তু গুণ বা ভাগ আকারে নেই, উপরের টার্মটার সঙ্গে নিচের টার্মটা ভাগ আকারে থাকলেও নিচে আবার একটি সমীকরণ যোগ আকারে রয়েছে। তাহলে নিচের যে সমীকরণটি যোগ আকারে যেহেতু রয়েছে তাহলে আমরা বলতে পারি কি যেহেতু এই পুরো সমীকরণটি সঠিক বলে দেওয়া আছে তার মানে প্রত্যেকটি অংশ সঠিক, তার মানে নিচের এই d প্লাস t অংশটিও সঠিক। তাহলে নিচের এই d প্লাস t অংশটি যেহেতু সঠিক তাহলে t অর্থাৎ টাইমের সঙ্গে d যোগ রয়েছে তার মানে কি d এর মাত্রাও কত হবে t হবে, অর্থাৎ d এর মাত্রা t হবে।
কি করে বুঝলাম না ডি এর সঙ্গে টি যোগ আকারে রয়েছে, আমরা বলতে পারি কি না সমীকরণ তখনই সঠিক হবে যদি প্রত্যেকটা অংশ যদি কি হয় সঠিক হয়। প্রত্যেকটা অংশ সঠিক অর্থাৎ যোগ বা বিয়োগ আকারে যদি থাকে তাহলে ওই প্রত্যেকটি অংশ কি হবে তাদের মাত্রা অবশ্যই ঠিক হবে। তাহলে এখান থেকে ডি এর মাত্রা টি পেয়ে গেছি, তাহলে ডি এর মাত্রা যদি টি পেয়ে যাই তাহলে আমাদের কি হবে টাইমের সঙ্গে টাইম যদি যোগ করি তাহলে সেটাও একটি টাইম আসবে। তাহলে আমরা বলতে পারি এখান থেকে c বাই টি দ্যাট ইজ ইকুয়াল টু l t টু দি পাওয়ার মাইনাস 1। তোমাদের কিন্তু যে t প্লাস t যোগ করলে বলবে ত্রুটি হবে, তাহলে 2t কেন হলো না? তুমি যদি ধরেও নাও যে t প্লাস t সমান 2t হবে তাহলে সামনে যদি 2 থাকে, আমরা অলরেডি বলেছি কোনো যদি কনস্ট্যান্ট হয় তার মাত্রা কত হয় না 1 ধরবো আমরা বা ডাইমেনশন লেস ধরবো। তাহলে 2t যদি হয় আবার 2 টাকে আমরা 1 যদি ধরে নিই তাহলে সেক্ষেত্রে কত হবে, আবার এদিকে যদি চলে যায় তাহলে দ্যাট ইজ c ইকুয়াল টু আসবে l t টু দি পাওয়ার মাইনাস 1 ইনটু t। তাহলে এখান থেকে বলতে পারি c এর মাত্রা আসবে l, অর্থাৎ আমরা a b c d প্রত্যেকটির মাত্রা আমরা পেয়ে গেলাম। যেখানে a এর মাত্রা কি না l t টু দি পাওয়ার মাইনাস 1, b এর মাত্রা কি l t টু দি পাওয়ার মাইনাস 2, c এর মাত্রা কি c এর মাত্রা হলো l এবং d এর মাত্রা হলো t। বলেছে একটি টান করা তারের মধ্য দিয়ে একটি টান করা তার রয়েছে, দুদিকে টান করা অবস্থায় রয়েছে। তো বলা আছে দুদিকে যে টানটা দেওয়া আছে তার মান দেওয়া আছে t, t টান দেওয়া আছে দুদিকে। এই ক্ষেত্রে কিন্তু যে t টানটির কথা বলেছে এটা কিন্তু টাইম নয়, এটাকে আমরা t দিয়ে ইন্ডিকেট করছি, দুদিকে টান মারা আছে এইভাবে। তো এটিকে আমরা t দিয়ে ইন্ডিকেট করছি যে দুদিকে এইভাবে t টান দেওয়া আছে এবং বলা আছে যে এই যে টোটাল যে তারটি রয়েছে সেই টোটাল তারটির প্রতি একক দৈর্ঘ্যে ভর m, প্রতি একক দৈর্ঘ্যে ভর m, অর্থাৎ তার টোটাল ভর যদি m হয় এবং তার দৈর্ঘ্য যদি l হয় তাহলে ছোট m ইকুয়ালস টু বলতে পারি কি ক্যাপিটাল M বাই l। এবারে প্রশ্ন বলেছে যে একে যদি আমরা যদি টেনে যদি ছেড়ে দিই তাহলে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে যদি একটি তরঙ্গ যদি চলে যায় তাহলে তার বেগ কত হবে, v কত হবে? আমাদের এই পদ্ধতির সাহায্যে আমাদের বের করতে হবে। বলা আছে কি যে বেগটি অবশ্যই কার উপর নির্ভর করবে না ওই টানের উপর নির্ভর করবে, অর্থাৎ দুদিকে যে দড়ির টান লাগানো আছে সেই টানের উপর নির্ভর করবে এবং কার উপর নির্ভর করবে না এই যে সুতোটা দেওয়া আছে বা দড়িটি দেওয়া রয়েছে বা তারটি দেওয়া রয়েছে তার প্রতি একক দৈর্ঘ্যে ভরের উপর নির্ভর করবে। তো কিভাবে নির্ভর করবে সেটি বের করতে বলেছে। তাহলে আমরা এটি একটি নতুন ধরনের প্রশ্ন, এটা আমরা কিভাবে ক্যালকুলেশন করব না আমরা অলরেডি জেনে গেছি কি না বেগটি এই দুটো জিনিসের উপর নির্ভর করছে। প্রশ্নে বলেই দেওয়া আছে যে এইটি এবং এটির উপর নির্ভর করছে। তাহলে আমাদের বের করতে হবে কি না v সমান tm বেরোবে না v সমান t বাই m বেরোবে না v সমান t প্লাস m বেরোবে না v সমান t স্কয়ার m বেরোবে না v সমান t বাই m স্কয়ার বেরোবে, কোনটা বেরোবে? এগুলোর মধ্যে কোনটা ঠিক? বিভিন্ন ধরনের তো tm কে যে রিলেশন হতে পারে, তো সেইটি আমাকে বের করতে বলেছে। তো আমরা কিভাবে বের করব? তাহলে বের করার পদ্ধতি কি না আমরা বের করতে পারি এইভাবে যে আমরা ধরে নিলাম যে এদের মধ্যে কিছু একটা সম্পর্ক আমরা ধরে নেব, ধরে নিয়ে আমরা ক্যালকুলেশন করব। তো আমরা যতগুলো লিখেছি তার মধ্যে নিশ্চয়ই এইটি হতে পারে না বা v t m হতে পারে না। তার কারণ কি? তার কারণ হচ্ছে t মানে টান, টান হলো এক ধরনের বল। টান মানে হচ্ছে টান দিচ্ছি মানে কোন একটা দড়িকে টানছি, তাহলে টানছি মানে কি বল প্রয়োগ করছি। তাহলে যেহেতু বল প্রয়োগ করছি তার মানে কি বল একটি আমরা জানি আলাদা রাশি, তার মাত্রা আলাদা হয়। আর m মানে ভর, তাহলে আমরা একটু আগেই বললাম যে এদের মধ্যে কখনো যেহেতু দুটো আলাদা মাত্রা এদের মধ্যে কখনো যোগ বা বিয়োগ হওয়া সম্ভব নয়। আর বেগ আমরা অলরেডি ডিসকাস করে নিয়েছি বেগেরও কি হয় মাত্রা আলাদা হয়। তাহলে এদেরকে কখনোই যোগ বিয়োগের মাধ্যমে এই ধরনের ইকুয়েশন আনা সম্ভব নয়। তাহলে কি হতে পারে না এদের মধ্যে সম্ভবত গুণের কোনো রিলেশন বা ভাগের কিছু রিলেশন থাকতে পারে, মানে হয় এটি হতে পারে এটি হতে পারে বা এটি হতে পারে এটি হতে পারে বা এদের মধ্যে যত ধরনের হতে পারে কম্বিনেশন যে তার মধ্যে যে কোনো কিছু একটি আসতে পারে। তাহলে আমি ধরে নিলাম v ইকুয়ালস টু একটি কনস্ট্যান্ট k নিয়ে নিলাম ইনটু t টু দি পাওয়ার x m টু দি পাওয়ার y আমরা ধরে নিই। k কেন? k হচ্ছে কনস্ট্যান্ট, কনস্ট্যান্টের মাত্রা কত 1, আমরা এটা নিয়ে নিয়েছি কেন? কারণ কোনো কারণে যদি হিসাবে না বাজে তাহলে আমাদের মাল্টিপ্লাই করতে হতে পারে, অর্থাৎ আমাদের যদি মান যদি না মিলে, মাত্রা না, মাত্রা আমাকে k ছাড়াই আমাদের বের করতে হবে। অর্থাৎ
যদি আমাদের এই রিলেশনটি যদি চলে আসে, সত্যি সত্যি জানি না কি আসবে, যদি চলে আসে তাহলে কি হবে, অবশ্যই x এর ভ্যালু 1 আসবে এবং y এর ভ্যালু 1 আসবে। একই রকম যদি আমার x এর ভ্যালু 1 y এর ভ্যালু যদি -1 যদি চলে আসে তাহলে নিশ্চয়ই এই রিলেশনটা ঠিক আছে। যদি দেখি x এর ভ্যালু 2 y এর ভ্যালু যদি 1 আসে তাহলে নিশ্চয়ই এই রিলেশনটি ঠিক আছে। যদি x এর ভ্যালু 1 t এর y এর ভ্যালু যদি -2 হয় তাহলে আমাদের এই রিলেশনটি ঠিক আছে। তাহলে আমরা x আর y এর যদি মান যদি বের করতে পারি তাহলে সেখান থেকে আমরা ইজিলি বলে দিতে পারবো যে আমাদের এই সম্পর্কটা কি রকম হতে পারে। তো আমরা এবারে v এর মাত্রা বসাবো। v এর মাত্রা যদি বসাই তাহলে আসবে কত, l t টু দি পাওয়ার -1। k এর তো কোনো মাত্রা নেই, আমরা এখানে কিছু বসাচ্ছি না, বা 1 বসাতে পারো। t এর মাত্রা কি না, t কিন্তু এখানে টাইম না, কারণ আমরা বলছিলাম t হচ্ছে ফোর্স। তো ফোর্স এর মাত্রা বসাবো। ফোর্স এর মাত্রা কি হয়, m l t টু দি পাওয়ার -2। স্মল m কে আমরা কি বলেছি, মাস পার ইউনিট লেন্থ। তাহলে m বাই l, তাহলে m বাই l হলে আমরা একে বসাতে পারি কত, m l টু দি পাওয়ার -1। আচ্ছা, এর পাওয়ারে x রয়েছে এবং এর পাওয়ারে y রয়েছে। তো এবারে আমরা ক্যালকুলেশন করব। তো m t টু দি পাওয়ার -1 দ্যাট ইজ ইকুয়াল টু আসবে কত, m টু দি পাওয়ার x l টু দি পাওয়ার x t টু দি পাওয়ার -2x m টু দি পাওয়ার y l টু দি পাওয়ার -y। তো এটিকে আমরা ইচ্ছা করে লিখতে পারি কি m টু দি পাওয়ার 0, কারণ যে কোনো টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1। এবার আমরা কি করব, দুদিকে আমরা একটু সমাধান করার চেষ্টা করব। m টু দি পাওয়ার x রয়েছে, এদিকে y রয়েছে, তাহলে পাওয়ারে কি হয়, যোগ হয়। l টু দি পাওয়ার x রয়েছে, এদিকে y রয়েছে -y, তার মানে l টু দি পাওয়ার x -y, t টু দি পাওয়ার রয়েছে কি -2x। তো দ্যাট ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি m টু দি পাওয়ার 0 l t টু দি পাওয়ার -1। এবার আমরা কি করব না, বোথ সাইড কম্পেয়ার করব। তার কারণ কি না, আমরা বলেছিলাম m l t এগুলো কি সব ফান্ডামেন্টাল যে ইউনিট রয়েছে তাদের মাত্রা। তো ফান্ডামেন্টাল ইউনিট গুলো কি না, এরা ফান্ডামেন্টাল কোয়ান্টিটি থেকে এসেছে, তাহলে এরা পরস্পরের উপর নির্ভরশীল নয়। যেহেতু পরস্পরের উপর নির্ভরশীল নয়, সেহেতু m l t এদের মধ্যে পারস্পরিক কোনো সম্পর্ক নেই। যেহেতু সম্পর্ক নেই, সেহেতু এই ইকুয়েশনটি যদি ভ্যালিড হতে হয় তাহলে অবশ্যই কি হবে, প্রত্যেকটি যে পাওয়ার আছে, অর্থাৎ এই 0 এর সাথে এটি কম্পারেবল, এটিতে কিছু নেই মানে 1 রয়েছে, 1 এর সাথে এটি কম্পারেবল এবং -1 এর সাথে এটি কম্পারেবল। তাহলে ফার্স্ট আমরা বলতে পারি কি x + y = কত, 0। সেকেন্ড বলতে পারি কি x - y = কত, 1। থার্ড আমরা বলতে পারি কি দ্যাট ইজ 2x = 1। তাহলে এখান থেকে পেয়ে যাব কি x = হাফ। তাহলে x = হাফ হলে আমরা এখান থেকে পাবো কি y = নিশ্চয়ই -হাফ। এবার এটি ঠিক আছে কিনা এটিও বলে দিচ্ছে, x = হাফ -হাফ দ্যাট ইজ ইকুয়াল টু 1, এটিও ঠিক আছে। তার মানে আমরা বলতে পারি x = হাফ এবং y = কত আসছে না -হাফ। তাহলে আমরা পুট করে দিই যদি আমাদের এই ইকুয়েশনটাতে, তাহলে v t m এর মধ্যে কি সম্পর্ক রয়েছে, তাহলে আমাদের এদের মধ্যে সম্পর্ক রয়েছে v = k, t এর ভ্যালু কত হচ্ছে হাফ, তার মানে বলতে পারি ক্যাপিটাল T টু দি পাওয়ার হাফ এবং m টু দি পাওয়ার -হাফ। অর্থাৎ m t ছিল কি না প্রতি একক দৈর্ঘ্যে ভর। তাহলে এদের মধ্যে রিলেশন কি রয়েছে, v = k/t/m, এটি হলো এদের সম্পর্ক। তো এই k এর ভ্যালু কত হবে, এটি সম্পূর্ণ এক্সপেরিমেন্টাল রেজাল্টের উপর নির্ভর করবে k এর ভ্যালু কত হবে, বা আমরা যখন থিওরিটিক্যালি ক্যালকুলেট করে দেখব তখন k এর ভ্যালু আমরা পেয়ে যাব। এটা আমরা কার মাধ্যমে করেছি, এটা জাস্ট ডাইমেনশন অ্যানালিসিস, যে এই ইকুয়েশনটি এই রকম আকারে আসবে। এবারে k এর ভ্যালু 1 আসবে কি 2 আসবে কি 3 আসবে বা 4 আসবে বা পাই আসবে, যা আসবে সেটাই আমরা কোথা থেকে পাবো না, সেটা যখন আমরা পুরো ওয়েভ স্টাডি করব, যে একটি ওয়েভ যখন এক জায়গা থেকে অন্য জায়গায় যখন যাবে তখন আমরা কিভাবে বল কাজ করছে, ফোর্স কাজ করছে, তার কেন এভাবে যাচ্ছে, সেগুলো যখন স্টাডি করব সেখান থেকে পাবো। আমরা এটা কার মাধ্যমে পেয়েছি, আমরা জাস্ট চেক করে দেখেছি যে এটি ইকুয়েশনটি ঠিক আছে কিনা এবং তার মাধ্যমে আমরা ক্যালকুলেশন করেছি। কারণ আমরা প্রথমেই ধরে নিয়েছি যে বেগটা কার উপর নির্ভর করেছে, প্রশ্নেই বলে দেওয়া ছিল যে টানের উপর নির্ভর করেছে এবং প্রতি একক দৈর্ঘ্যে ভরের উপর নির্ভর করেছে। এই দুটোর উপর ভিত্তি করে আমাদের ক্যালকুলেশন করা রয়েছে। গতিবেগ অর্থাৎ ভেলোসিটি v, সময় অর্থাৎ টাইম t এবং বল অর্থাৎ f বলে দেওয়া আছে। এদের তিনটিকে ফান্ডামেন্টাল ইউনিট হিসেবে ধরে নাও। ফান্ডামেন্টাল ইউনিট হিসেবে ধরে নিয়ে ঘনত্বের মাত্রা নির্ণয় করো।
অর্থাৎ ভেলোসিটি, টাইম আর ফোর্স এই তিনটের মাত্রা দেওয়া আছে, সেখান থেকে ডেনসিটির মাত্রা কত হবে নির্ণয় করো। তাহলে আমাদের এমনি জানি ঘনত্বের মাত্রা কত হয় না, ঘনত্ব রো ইকুয়াল টু কত হয় না m বাই l কিউব, তাহলে আসে কত না m l টু দি পাওয়ার মাইনাস 3। তো এই আকারে আসে, কিন্তু এই আকারে রাখলে হবে না, কারণ কি আমাকে m l টু দি পাওয়ার মাইনাস 3, তার মানে এই ক্ষেত্রে আমরা m আর l কে ফান্ডামেন্টাল ধরে এটা বের করা আছে। কিন্তু প্রশ্নে বলে দিয়েছে m আর l কে তো ফান্ডামেন্টাল ধরলে হবে না, ফান্ডামেন্টাল ধরতে হবে কাদের না এইগুলোকে, বেগ, সময়, বল, এদেরকে ফান্ডামেন্টাল ধরে রো বের করতে। অর্থাৎ রো ইকুয়ালস টু VTF দিয়ে এদের মধ্যে কোনো একটা রিলেশন আছে, যেমন কি রো ইকুয়ালস টু ঠিক আগেরটির মতো, রো ইকুয়ালস টু এরকম আসতে পারে যে সাপোজ VT স্কয়ার F বা রো ইকুয়ালস টু VT বাই F, এই ধরনের কিছু একটি আসে। কিন্তু কখনো রো ইকুয়ালস টু V প্লাস T বাই F এরকম ধরনের কোনো কিছু আসবে না। তার কারণ কি আমরা অলরেডি গতিবেগ, সময়, বল এগুলো বলা আছে কি তিনটি ফান্ডামেন্টাল কোয়ান্টিটি। তিনটি যেহেতু ফান্ডামেন্টাল কোয়ান্টিটি, তাহলে ফান্ডামেন্টাল কোয়ান্টিটি পরস্পরের সঙ্গে কখনো যোগ বিয়োগ হতে পারে না। তাহলে আমরা বলতে পারি কিনা এরা এদের মাত্রা আলাদা, যেহেতু এদের যোগ বিয়োগ হতে পারে, তাহলে এইটি হওয়া সম্ভব না। তাহলে নিশ্চয়ই এদের কি না আগেরটির মতো কোনো গুণ বা ভাগের আকারে রয়েছে। তাহলে আমরা কি করব, একই রকম, দ্যাট ইজ রো ইকুয়ালস টু আমরা ধরে নেব যে v টু দি পাওয়ার x, সামনে একটি k কনস্ট্যান্ট আমরা দিতে পারি। আচ্ছা k কনস্ট্যান্ট আমরা দিতে পারি, কিন্তু এখানে k কনস্ট্যান্ট আমরা ইউজ করছি না, তার কারণ এখানে মাত্রা বের করতে বলেছে, কোনো রিলেশন বের করতে বলে। তো মাত্রা যেহেতু বের করতে বলেছে, তাহলে আমরা রেডিয়ান আমরা ইউজ করছি না। তো v টু দি পাওয়ার x, t টু দি পাওয়ার y, f টু দি পাওয়ার z, এটি আমরা লিখে দিলাম। তো এখান থেকে আমরা কি করব না ক্যালকুলেশন করার চেষ্টা করব। তো ফার্স্ট হচ্ছে রো কত হয় m l টু দি পাওয়ার মাইনাস 3, বেগ কত হয় না l t টু দি পাওয়ার মাইনাস 1 টু দি পাওয়ার x। আচ্ছা এটি কিন্তু টাইম, আগেরটার মতো টেনশন মানে টান না, তাহলে কত হয়ে যাচ্ছে না টাইম, যেহেতু তাকে আমরা বলতে পারি কি না t দিয়েই আমরা ইন্ডিকেট করতে পারি। ফোর্স m l t টু দি পাওয়ার মাইনাস 2 টু দি পাওয়ার z। তাহলে আমরা যদি বোথ সাইড যদি কম্পেয়ার করি, তাহলে m l টু দি পাওয়ার মাইনাস 3 that is equal to আসবে কি l to the power x, t to the power minus x, t to the power y, m to the power z, l to the power z, t to the power minus 2z। তাহলে এখান থেকে আমরা কিভাবে কম্পেয়ার করে বের করতে পারি না, এখানে কিছু নেই, মানে আমরা বলেছিলাম কি না একটা নিয়ে নিচ্ছি কি t to the power 0 নিয়ে নিচ্ছি, কারণ যে কোনো টু দি পাওয়ার 0 ইকুয়াল টু কত 1। এবার আমরা কম্পেয়ার করব বোথ সাইড। তাহলে l to the power, আচ্ছা m দিয়ে স্টার্ট করছি কারণ বোথ সাইড কম্পেয়ার করব। তাহলে m টা আমরা লিখে নিচ্ছি আগে। আচ্ছা m দেখো কোথায় আছে, এখানে z রয়েছে, তাহলে m টু দি পাওয়ার z আমরা লিখে দিলাম। তারপরে l লিখলাম, l তাহলে কি রয়েছে x রয়েছে আর কে আছে z রয়েছে, তাহলে x প্লাস z আমরা লিখে দিলাম। t রয়েছে, তাহলে t এর ক্ষেত্রে আমরা এখানে লিখতে পারি কি মাইনাস x, একটি y রয়েছে তাহলে প্লাস y লিখে দিলাম, প্লাস এখানে কি হতে পারে না 2z রয়েছে, তাহলে এখানে মাইনাস 2z আমরা লিখে দিলাম। তাহলে এবার আমরা কি করতে পারি না বোথ সাইড আমরা আগেরটার মতো কম্পেয়ার করব। তাহলে z ইকুয়ালস টু আমরা বলতে পারি কত 1, কারণ এখানে কিছু নেই মানে 1 আছে, তাহলে এটার সাথে কম্পেয়ার করলে কত হচ্ছে 1। আচ্ছা x z ইকুয়ালস টু কত হবে -3 পেয়ে যাচ্ছি। আর এদিকে আমরা যদি কম্পেয়ার করি -x + y -2z দ্যাট ইজ ইকুয়াল টু কত 0। তাহলে z যেহেতু 1 সেহেতু x ইকুয়াল টু কত হবে, এখান থেকে পেয়ে যাব or x ইকুয়াল প্লাস 1 ইকুয়াল টু কত হচ্ছে -3 দ্যাট ইজ x ইকুয়াল টু আসবে কত -4। আচ্ছা এখান থেকে আমরা যদি পুট করে দিই, তাহলে আমাদের অ্যাকচুয়ালি জানার দরকার কি আমরা তো z পেয়ে গেছি, x পেয়ে গেছি, y টি আমাদের ক্যালকুলেশন করতে হবে। তাহলে x এর ভ্যালু যদি পুট করে দিই মাইনাসে মাইনাসে প্লাস মানে 4, y এর ভ্যালু আমাদের বের করতে হবে, তাহলে y -2z, তাহলে -2 ইনটু z এর ভ্যালু কত 1 পুট করলাম, এখান থেকে কত চলে এলো 0। তাহলে আমরা যদি এখান থেকে ক্যালকুলেশন করি তাহলে আসবে কত 4 + y - 2 = 0 দ্যাট ইজ 2 + y = 0 দ্যাট ইজ y = কত আসবে -2। তাহলে y যেহেতু -2 চলে এসেছে, তাহলে ঘনত্ব ডেনসিটির আমাদের কত আসবে, মাত্রা কত আসবে এই টার্মে যদি লিখি, তাহলে v টু দি পাওয়ার x, তাহলে v টু দি পাওয়ার x, তাহলে v টু দি পাওয়ার -4। আচ্ছা তারপরে আমরা লিখতে পারি কি, তারপরে t টু দি পাওয়ার y, তাহলে t টু দি পাওয়ার y, y এর ভ্যালু কত -2
তারপর আমরা কি করতে পারি f টু দি পাওয়ার z, তাহলে f টু দি পাওয়ার z মানে এখানে আমরা f লিখলাম, টু দি পাওয়ার z এর ভ্যালু 1, তাহলে দ্যাট ইজ ইকুয়াল টু আমরা যদি লিখি তাহলে আসবে কি না f বাই নিচে নেমে গেল v টু দি পাওয়ার 4 t টু দি পাওয়ার 2। তাহলে আমরা রো অর্থাৎ ডেনসিটির আমাদের যদি মাত্রা দেখি তাহলে ডেনসিটির মাত্রা আসবে কি রো দ্যাট ইজ ইকুয়াল টু f v টু দি পাওয়ার 4 t টু দি পাওয়ার 2। আলফা বাই টি স্কয়ার দ্যাট ইজ ইকুয়াল টু দেওয়া আছে ab প্লাস বিটা বাই এক্স স্কয়ার। তো এখান থেকে বলেছে আলফা আর বিটা কি হবে না ডাইমেনশন কত হবে বের করো। তাহলে একই রকমের আমরা যদি করার চেষ্টা করি কিভাবে আসবে, ক্যালকুলেশন করলে কি আসবে না, যেহেতু জো আকারে রয়েছে তাহলে কটি টার্ম রয়েছে, একটি দুটি তিনটি, তাহলে এই টার্মটির যা মাত্রা হবে এটিরও যা মাত্রা হবে এটিরও একই হবে। তাহলে আমাদের আলফা বাই টি স্কয়ারের মাত্রা সমান কত হবে আলফার মাত্রা বাই টি স্কয়ারের মাত্রা, তাহলে চলে এলো। আচ্ছা সেকেন্ড টার্ম রয়েছে কি f ইনটু v, তো f মানে কি ফোর্স, ফোর্সের মাত্রা কি হয় না m l t টু দি পাওয়ার -2 ইনটু বেগের মাত্রা কত হবে l t টু দি পাওয়ার -1। তাহলে এই দুটোকে যদি ক্যালকুলেশন করি তাহলে আসবে কত m l স্কয়ার t টু দি পাওয়ার -3। আচ্ছা তাহলে m l স্কয়ার t টু দি পাওয়ার -3, এদিকে যদি দেখি বিটা বাই x স্কয়ার, তো বিটা বাই x স্কয়ার মানে x মানে একটি দৈর্ঘ্যকে বোঝানো হয়েছে, তাহলে বিটা বাই x মানে হচ্ছে l স্কয়ার। তাহলে এখান থেকে যদি আমরা চেক করি কি আসবে, তাহলে প্রত্যেকটি 80 80 80 তিনটি নিশ্চয়ই সমান হবে, তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব কি আলফা বাই টি স্কয়ার তার মাত্রা 80 এর সঙ্গে সমান হবে, অর্থাৎ m l স্কয়ার t টু দি পাওয়ার -3 এর সঙ্গে সমান, অর্থাৎ আলফার মাত্রা কত হবে m l স্কয়ার t টু দি পাওয়ার -1। টি স্কয়ার দিয়ে আমরা মাল্টিপ্লাই করেছি, মাল্টিপ্লাই করলে কত আসবে m l স্কয়ার t টু দি পাওয়ার -1, আর এদিকে এটি কত আসবে বিটা বাই l স্কয়ার দ্যাট ইজ ইকুয়াল টু কত হবে বলো তো না বিটা বাই l স্কয়ার এর মাত্রা আবার এটির সঙ্গে সমান হবে, প্রত্যেকটি আলাদা আলাদা টার্ম যেহেতু, তাহলে তার মাত্রা কত আসবে m l স্কয়ার t টু দি পাওয়ার -3 দ্যাট ইজ বিটা ইকুয়ালস টু আসবে m l টু দি পাওয়ার 4 t টু দি পাওয়ার -3, অর্থাৎ আলফার মাত্রা আর বিটার মাত্রা আমরা এখান থেকে বলে দিতে পারি। আলফার ভ্যালু m l স্কয়ার t টু দি পাওয়ার -1 এবং বিটার মাত্রা m l টু দি পাওয়ার 4 t টু দি। আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে, তার সাথে সাথে পাশে যে বেল আইকনটি আছে সেটি অবশ্যই প্রেস করবে, এর সাথে সাথে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। দেখা হবে পরে নেক্সট।